আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 13,500 তালেবান সদস্যকে হত্যার দাবি আফগান সরকারের। ইরাকে আইএসের হামলায় বাবা ভাইসহ পুলিশ সদস্য নিহত। সৌদিতে টিকা নেওয়া পর্যটকদের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা নেই। তেল ট্যাঙ্কারে হামলার পর ইরানের ড্রোন শক্তি নিয়ে রিপোর্ট করল ইসরায়েলি পত্রিকা। গুরুত্বপূর্ণ 3 শহরের দখল নিতে তালেবানের তীব্র লড়াই। মৈসি হত্যাকাণ্ডের নতুন তথ্য জানালো পুলিশ। মিয়ানমারে জান্তা মানবতা বিরোধী অপরাধ করেছে জানালো HRW। এবং ফের বাবা হচ্ছেন বরিস জনসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তানে 13,500-এরও বেশি তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। আফগান সরকার বলছে তাদের সেনারা গত 4 মাসে তালেবানের উপর ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তালেবান দৃশ্যত পুরো আফগানিস্তানে নিজেদের কর্তৃত্ব বিস্তার করে চলেছে। মার্কিন বাহিনীর এমন পর্যালোচনার মাত্র 1 সপ্তাহের মাথায় আফগান সরকার পক্ষ থেকে দলটির হাজার হাজার সদস্যকে হত্যার এমন দাবি করা হলো। শুক্রবার আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল থেকে এ পর্যন্ত চলা যুদ্ধে 13,555 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও 11,054 জন। তবে এতে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি। তালেবানের পক্ষ থেকে অবশ্য সরকারের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। দলটির একজন প্রতিনিধি জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম NHK এর কাছে বলেছে, সরকারের দাবি প্রচারণার জন্য চালানো মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। বাস্তবে তালেবানের খুব সামান্যই ক্ষতি হয়েছে। এদিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ শহর ঘিরে জোরালো লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনীর কাছ থেকে এসব শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে তালেবান সেখানে তীব্র হামলা চালাচ্ছে। পশ্চিমের হেরাত শহরে বিদ্রোহীরা তাদের আক্রমণ জোরদার করেছে। খবর পাওয়া গেছে তালেবান যোদ্ধারা শহরের ভেতরে ঢুকে পড়েছে। লড়াই চলছে লস্কর শাহ এবং কান্দাহারেও। তালেবান যোদ্ধারা হেরাত শহরের দক্ষিণে রণাঙ্গন এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে এমন খবর পাওয়া গেছে। BBC আনবারাসান এথিরাজুন জানিয়েছেন, গতকাল আফগান কর্মকর্তারা বলেছিলেন মার্কিন বিমান হামলার সহায়তা নিয়ে তারা তালেবান বিদ্রোহীদের পিছু হটাতে বাধ্য করেছে। শনিবার হেরাতে আবার তুমুল লড়াই শুরু হয়েছে। কাবুল থেকে BBC সংবাদদাতা সেকান্দার কিরমানি জানান, হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরে বিমান হামলায় একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন মারা গেছে। হাসপাতালের ভেতর কতজন ছিল সেটি এখনও স্পষ্ট নয়। আইএস নির্মূলের লক্ষ্যে 2014 সাল থেকে ইরাকি বাহিনীর সঙ্গে কাজ করছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিম ও পূর্বাঞ্চলে ইসলামী স্টেটের পৃথক হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 6 জন। এর মধ্যে এক হামলায় পুলিশ বাহিনীর এক সদস্য এবং তার বাবা ও ভাই নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে এই তথ্য জানা গেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এক পুলিশ সদস্য আব্দুস সাত্তার আল দুলাইমির বাড়িতে শনিবার হামলা চালায় আইএসের সদস্যরা। হামলায় আব্দুস সাত্তার, তার বাবা ও তার ভাই নিহত হয়। এরপর আইএস বিরোধী অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে জালাওয়ালা শহরের অদূরে ইরাকি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি চালায় আইএসের সদস্যরা। এতে এক সেনা নিহত হয়, আহত হয় 6 জন। 2017 সালে আইএসকে পরাজিত করার পর থেকে ইরাকের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হচ্ছিল। আইএসের কিছু সদস্য প্রত্যন্ত অঞ্চলে জড়ো হয়ে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের উপর চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবে করোনার টিকা নেওয়া পর্যটকদের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হচ্ছে। আগস্ট মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে পর্যটকদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নিয়ম আর থাকছে না। গত শুক্রবার দ্য সিরিয়াস নিউজ এমন সংবাদ প্রকাশ করেছে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুসারে 1 আগস্ট থেকে সৌদি আরবে টিকা নেওয়া পর্যটকদের কোয়ারেন্টিনে বাধ্যবাধকতা না থাকলেও তাদেরকে করোনার টিকা নেওয়ার সার্টিফিকেট বা প্রমাণপত্র দেখাতে হবে। তারা সৌদি আরবে যাওয়ার সময় এই প্রমাণপত্র দেখাতে হবে। টিকা নেওয়ার সার্টিফিকেট ছাড়াও পর্যটকদের সৌদিতে পৌঁছার 72 ঘন্টা আগে PCR করোনা টেস্ট দেখাতে হবে। সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে যে সকল পর্যটক ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা নিয়েছেন অথবা জনসন অ্যান্ড জনসনের 1 ডোজ টিকা নিয়েছেন তাদেরকে করোনা টিকা নেওয়া হিসাবে ধরা হবে। পর্যটকদের ভ্যাকসিন বা টিকা নেওয়ার সকল তথ্য একটি ওয়েব পোর্টালে দিয়ে নিবন্ধন করতে হবে। এসব তথ্য আবার তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে সংরক্ষণ করা হবে। এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে যে পর্যটকরা কোন শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল ও বিনোদনের স্থানে গিয়েছিলেন। ইহুদিবাদী ইসরায়েলের ধনকুবের আইয়াল
আফারের কোম্পানির একটি তেলবাহী জাহাজে হামলার পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্রমবর্ধমান ড্রোন শক্তি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জাহাজে হামলার জন্য ইরানের দিকে আঙুল তুলেছে। বৃহস্পতিবার রাতে ওমান উপকূলের কাছে ইসরায়েলের এই জাহাজ হামলা ঘটনা ঘটে। নাম উল্লেখ না করে দুজন কর্মকর্তা বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, হামলায় জাহাজের 2 ক্রু নিহত হয়েছেন এবং মনে হচ্ছে কয়েকটি ইরানি ড্রোন থেকে হামলা চালানো হচ্ছে। ড্রোনগুলো জাহাজের কমান্ড সেন্টারের নিচে অবস্থিত ক্রুদের ঘুমানোর কক্ষগুলো বা ব্রিজে আঘাত করে। জেরুজালেম পোস্ট বলছে, এই ঘটনা মনে হচ্ছে অত্যন্ত মারাত্মক জটিল হামলা, কোনো সাধারণ ঘটনা নয়, এটি নিতান্তই ইরানের ড্রোন প্রযুক্তির নতুন ব্যবহার। পত্রিকাটি বলছে, মার্সার স্ট্রেইট জাহাজের বিরুদ্ধে কয়েকটি ড্রোনের এই হামলার বিষয়টি মধ্যপ্রাচ্যের নতুন যুগের সূচনা করল এবং জাহাজের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের বিষয়টি একটি রেড লাইন হয়ে উঠল। জাহাজের ব্রিজ অথবা ঘুমানোর কক্ষগুলোর মতো সুনির্দিষ্ট অংশে নিখুঁতভাবে হামলার মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরানি ড্রোনের উন্নত নজরদারি এবং গোয়েন্দা শক্তি রয়েছে। পত্রিকাটি আরও বলেছে, ইরানের ড্রোনগুলো গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে উড্ডয়ন করার হয়েছে, ফলে এটি পরিষ্কার নয় যে এই ড্রোনগুলো পাইলট পরিচালিত ছিল নাকি মনুষ্যবিহীন ছিল। তার অর্থ হচ্ছে জাহাজের হামলার বিষয়টি অনেক জটিল হয়ে উঠেছে, কারণ জাহাজ চলমান, সে কারণে এটি পরিষ্কার হচ্ছে না যে কিভাবে ইরানের ড্রোন থেকে নিখুঁতভাবে এই জাহাজে হামলা করা সম্ভব হলো। এমনকি নোঙর করা একটি জাহাজ সমুদ্রের ঢেউ অথবা বাতাসের কারণে নড়াচড়া করে, সেক্ষেত্রে ড্রোন থেকে জাহাজের সুনির্দিষ্ট অংশে কিভাবে হামলা করা সম্ভব হলো এটি জটিল হিসাবের ব্যাপার। যদি ইরান ড্রোন হামলার এইরকম নিখুঁত পর্যায়ে পৌঁছায় এবং সেগুলোকে জাহাজে প্রাণঘাতী হামলার কাজে ব্যবহার করে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। জেরুজালেম পোস্টের এই রিপোর্টে আরো বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার ড্রোন সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চালিয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে তারা বহু সংখ্যক সামরিক ড্রোন তৈরি করেছে। এর মাধ্যমে এটি পরিষ্কার হয় যে কিভাবে লেবানন অথবা সিরিয়া, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের যে কোনো দেশ কিংবা ওমান উপসাগর ও ইয়েমেন থেকে ইরানি ড্রোন প্রযুক্তি মারাত্মক উদীয়মান হুমকি হয়ে দেখা দিয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে 3টি গুরুত্বপূর্ণ শহর ঘিরে তীব্র লড়াই চলছে। সরকারি বাহিনীর কাছ থেকে এসব শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে তালেবান সেখানে তীব্র হামলা চালাচ্ছে। পশ্চিমের হেরাত শহরের বিদ্রোহীরা তাদের আক্রমণ জোরদার করেছে। খবর পাওয়া যাচ্ছে তালেবান যোদ্ধারা শহরের ভেতরে ঢুকে পড়েছে। লড়াই চলছে লস্কর গাহ এবং কান্দাহারেও। তালেবান যোদ্ধারা হেরাত শহরের দক্ষিণে রণাঙ্গন এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে, এমন খবর পাওয়া যাচ্ছে। বিবিসির সংবাদদাতা জানিয়েছে, গতকাল আফগান কর্মকর্তারা বলেছিলেন মার্কিন বিমান হামলার সহায়তা নিয়ে তারা তালেবানের বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য করেছে। শনিবার হেরাতে আবার তুমুল লড়াই শুরু হয়েছে। সরকার সমর্থক 70 বছরের একজন কমিউনিস্ট নেতা ইসমাইল খান বলেন, হেরাত রক্ষা করতে তিনি মিলিশিয়াদের সাহায্য নিচ্ছেন। দক্ষিণেও তালেবান তাদের আক্রমণ তীব্র করেছে। হাইতির প্রেসিডেন্ট জোভেন মইসি হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য পেয়েছে পুলিশ। মইসিকে হত্যার ঘটনায় কলম্বিয়ার যেসব ভাড়াটে খুনিকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে তাদের কয়েকজনের সঙ্গে দেশটির সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি সাক্ষাৎ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার পুলিশ বলেছে, সুপ্রিম কোর্টের ওই নারী বিচারপতির নাম উইডেনল কক থেলট, তাকে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। মইসি ক্ষমতায় আসার পর অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে যে 3 বিচারপতিকে বরখাস্ত করা হয়েছিল তাদের একজন থেলট। গত ফেব্রুয়ারিতে তাকে বরখাস্ত করা হয়। এরপর মইসি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চলতি সপ্তাহের শুরুর দিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মইসি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ভাড়াটে খুনি এই হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারে বিভিন্ন দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তাকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। এদিকে সাবেক বিচারপতি থেরটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তিনি কোথায় আছেন তা এখনো জানা যায়নি। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারির পর এ বিষয়ে তার মন্তব্য জানা যায়নি। হাইতি ন্যাশনাল পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর জেনারেল মেরি মিশেল ভেরিয়ার বলেন, মইসি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যেসব ভাড়াটি খুনি ও হাইতি বংশোদ্ভূত আমেরিকানদের গ্রেফতার করা হয়েছে তারা বলেছেন থেলটের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে কয়েকজন থেলটের বাসায় গিয়েছিলেন বলে ইঙ্গিত দিয়েছেন। এই সাক্ষাৎকারে কিছু নথিতে স্বাক্ষর করা হয়েছে। সন্দেহভাজন এই খুনিরা সেই নথি পুলিশকে দিয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেলটের কয়েকটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। তার নামে ওয়ারেন্ট পোস্টারও লাগানো হয়েছে। 7 জুলাই প্রেসিডেন্ট মইসিকে হত্যা করা হয়। তার বাড়িতে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় তার স্ত্রী মার্টিন মইসিও আহত হন। পরে তাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিকিৎসা দেওয়া হয়। 53 বছর বয়সী জোভেন মইস 2017 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং দেশটিতে সহিংস সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের 6 মাস হতে চলেছে। দেশটিতে চলছে জান্তা বিরোধী বিক্ষোভ। 6 মাস পূর্তির প্রাক্কালে জান্তার বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করেছে দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বিগত দিনগুলোয় বিক্ষোভ দমনের নামে নিজ দেশের জনগণের উপর হত্যা নির্যাতন চালানোয় জান্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ তুলেছে অধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। স্থানীয় সময় শনিবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের রাজপথে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা লাল ও সবুজ রঙের পতাকা নিয়ে জান্তা বিরোধী স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীরা বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে জান্তার সঙ্গে যে কোনো আলোচনার বিরুদ্ধে অবস্থান নেন। তাদের দাবি শর্তমুক্ত ক্ষমতা হস্তান্তরে রাজি হতে হবে জান্তা সরকারকে। এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের উপর সশস্ত্র দমন পীড়ন চালিয়েছে জান্তা। আটক বিরোধী পক্ষের উপর চালানো হয়েছে নির্যাতন। অনেকে হত্যা করা হয়েছে, যা মানবতা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী কেরি দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন। শনিবার ব্রিটিশ গণমাধ্যমের খবরে প্রধানমন্ত্রী বরিসের বাবা হওয়ার খবর দেওয়া হয়েছে। গত বছরের এপ্রিলে ব্রিটিশ এই দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়। দেশটির গণমাধ্যম বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে কেরি তার বন্ধুদের বলেছেন তিনি আবারও গর্ভবতী হওয়ার অবিশ্বাস্য রকমের সুখ অনুভব করছেন। তবে চলতি বছরের শুরুর দিকে তিনি গর্ভপাতের শিকার হয়েছিলেন বলেও জানিয়েছিলেন। কেরি বলেছেন, অনেকের জন্য প্রয়োজনীয় সমস্যাটি সত্যি কঠিন হতে পারে, বিশেষ করে যখন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তারা দেখতে পান যে সবকিছু ঠিকঠাক চলছে। তিনি বলেন, আমি এমন লোকদের কাছ থেকে অভিজ্ঞতা শুনে সত্যিই স্বস্তি বোধ করেছি যারা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, যে কারণে আমি আশা করছি যে খুব সামান্য হলেও আমার এই অভিজ্ঞতা অন্যদের সহায়তা করতে পারে। চলতি বছরের মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন বরিস জনসন ও কেরি। 57 বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী এর আগেও দুবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু সেসব ঘরে তার কোনো সন্তান আসে সে বিষয়ে জানাননি তিনি। তবে তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী মেরিনা হুইলারের ঘরে 4 সন্তান আছে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, আগামী ডিসেম্বরে সন্তানের জন্ম দেওয়ার কথা রয়েছে 33 বছর বয়সী ক্যারির।